হ্যালো মানুষ, সমাজ নির্মাণে সাহিত্যের একটি ভূমিকা সবসময় ছিল। কিন্তু কিভাবে ছিল সে বিষয়ে আমরা আসলে এখনো অনেকে হয়তো নিশ্চিত নই। এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের হ্যালো মানুষ অনুষ্ঠানে আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন অধ্যাপক ফখরুল আলম। ফখরুল স্যার আসলে অনেক পরিচয়, শিক্ষক, লেখক, অনুবাদক, সম্পাদক। উনি বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত অনুবাদকও বটে। কিন্তু সবকিছু ছাপিয়ে ফখরুল স্যার নিজেকে সাহিত্যের অধ্যাপক বলতেই বেশি পছন্দ করেন। স্যার দীর্ঘকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেছেন। ফখরুল স্যারকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তোমাকে ধন্যবাদ আজকে তোমার এই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা প্রথমে জানতে চাইব সমাজ নির্মাণে বিশ্ব সাহিত্যে সাহিত্য কতটা অবদান রেখেছে আপনার চোখে? এইভাবে যদি বলি, শুরুতেই যে কোনো সিভিলাইজেশনে হোমারের ইলিয়াড, ডান্টের ডিভাইন কমেডি, শেক্সপিয়ারের নাটক, আমাদের এই পৃথিবী এইদিকে রবীন্দ্রনাথের কবিতা গান, সাহিত্যের মধ্যে দিয়ে শুধু কি সাহিত্য এসছে নাকি সভ্যতার একটা বড় অংশ এসছে। আহ, মানে ন্যায় অন্যায়, যেটা সত্যি, যেটা চির সত্যি, সেটার সন্ধানে সাহিত্য তো আমাদেরকে সবসময় ওই দিকে নিয়ে গেছে। এবং আহ, একটা দেশ গঠনে, একটা জাতি গঠনে এক রকম চিন্তা, এক ভাষা, সেটাতে আহ শুধু লেখালেখি না, সেটাতে সেই ভাষায় চিন্তা করা, সেই ভাষার চিন্তার খোরাক দেওয়া, সবই তো সাহিত্যের মধ্যে দিয়ে হয়ে এসছে। সবখানে সব সমাজে এই হোমারের থেকে যে সিভিলাইজেশনের দিকে আসলাম, ভার্জিলের এনিড থেকে আমরা যেদিকে তাকাই দেখবো যে সাহিত্য আমাদেরকে সত্যের সন্ধান দিয়েছে। সত্যের শেষ কথাটা দেয়নি, কেননা এক একজনের এক এক ইন্টারপ্রিটেশন, এক সাহিত্যিকের, এক কবির, এক এক গল্পকারের। কিন্তু যেটা ট্রুথ, এটার্নাল ট্রুথ, সেই দিকে আমাদেরকে সবসময় নিয়ে যায় এবং আমাদেরকে দৃষ্টি দেয়। সেটা আমরা গ্রহণ করতে পারি, নাও করতে পারি, মানে সেই লেখকের যে পয়েন্ট অফ ভিউটা, দৃষ্টিভঙ্গিতে লিখতে, ইস্যুতে দাঁড় করানোর চেষ্টা করি। আমাদের চিন্তার খোরাক, আমাদেরকে আহ, আহ, নতুন ভাবে চিন্তা করতে শেখায়। অনেক সময় আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে শেখায়, কিন্তু ডায়ালেক্টিক্যাল ব্যাপারও এসে যায়। মাইন্ড ইজ আরেকটা গ্রেট মাইন্ড। কিন্তু স্যার, আমরা আমরা যেটা জানি, আমাদের ইউরোপের দিকে তাকাই, ইউরোপের রেনেসার কথা ভাবি। রেনেসাঁ রেনেসাঁ কি আসলে সাহিত্যের একটা একটা কনসিকুয়েন্স, একটা ফলশ্রুতি, নাকি রেনেসাঁ হওয়ার কারণেই সাহিত্য এত এগিয়ে গিয়েছে ইউরোপে? আহ আমি অতটা বলতে পারবো না ইউরোপের ব্যাপারে, কিন্তু আমার তো মনে হয় যে যারা রেনেসাঁর অগ্রদূত ছিল, তারা কি পড়ছে দেখতে হবে তো। তাদের সাহিত্য, তখনকার দিনে ওরাল কিংবা লিটারেচার, সেটার দিকে তাকাতে হবে। আহ, আমি যদি এই বেঙ্গল রেনেসাঁসের কথা, হ্যাঁ, ওই রেনেসাঁসের কথা হ্যাঁ, বেঙ্গল রেনেসাঁর কথা ভাবি, বলুন। যদি বেঙ্গল রেনেসাঁসের কথা ভাবি, সেই সময়ে শুরুর দিকের যে লেখালেখি চিন্তা, রাজা রামমোহন রায়ের থেকে শুরু করে যে একটা ধারা আসে, সেটা রবীন্দ্রনাথের প্রকাশ পায়। সেখানে মাইকেল মধুসূদন, এরাও তো ওই যুগের। ওরা আমাদের মানুষ গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা করে গেছে এই বাংলায় ও বাংলায়। অবশ্যই। সেই জন্য আমার মনে হয় যে সভ্যতার যে কোনো সময় আমরা দেখি ওরাল কালচার হতে পারে, এখানে ওই ওরাল ট্রেডিশনে গান বাজনা কবিতা, সেটা মানুষকে নানা রকম ভাবে মানুষের স্যার, বেঙ্গল রেনেসাঁর ক্ষেত্রে আপনি কাকে একটা মাইল ফলক ধরবেন? মাইকেল মধুসূদন নাকি রবীন্দ্রনাথ? আমার জন্য রবীন্দ্রনাথ। মাইকেল মধুসূদন তো
কোনোভাবেই কম করে দেখার স্কোপ নেই, স্কোপ নেই। কিন্তু রবীন্দ্রনাথের আহ, এইভাবে যদি দেখি বাংলাদেশের ব্যাপারে, আমি তো 60-এর দশকে আমার প্রথম চিন্তা করতে শুরু করি। 60-এর দশকে আমাদের বাংলাদেশের রবীন্দ্রনাথের যে প্রেজেন্স, রবীন্দ্রনাথকে যে আবার নতুন করে দেখার, গান করার যে সাপ্রেস করার যে তার বিরুদ্ধে যে একটা আন্দোলন হলো, আমরা তো সবাই ওইটাতে ওই ওই আন্দোলনে ধারা আমি নিজে, প্রথমে আমি তো ইংলিশ মিডিয়াম স্কুল পড়তাম, এর থেকে বেশি দূরেই ছিলাম আমাদের বন্ধু বান্ধব মধ্যে। আমরা সবাই এমন ভাবে সজাগ হলাম, শুধু 21শে ফেব্রুয়ারির গান বা 21শে ফেব্রুয়ারির মুভমেন্ট সেটা না, রবীন্দ্রনাথকে আমরা পয়লা বৈশাখ ছায়ানটের অনুষ্ঠানে যাওয়া শুরু করলাম, গানে, কবিতায়, নজরুলের কবিতা আবৃত্তিতে আমরা অনেক এগিয়ে গেলাম না আমাদের বাংলাদেশের দিকে। তার সমাজের সঙ্গে তো রাজনীতিও ওতপ্রোতভাবে জড়িত। হুম। তো যখন রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনেই যখন লেখালেখি শুরু করেন, আমরা তখন আসলে ব্রিটিশ উপনিবেশ, সেই উপনিবেশ থেকে মুক্ত হতে রবীন্দ্রনাথ কিংবা নজরুলের সাহিত্য কি অনেক ভূমিকা রেখেছিল? অবশ্যই নানাভাবে নজরুল তো বিদ্রোহী, এটা তো ডিরেক্টলি ও প্রতিবাদ করার ভাষাটা খুব জোর দিয়ে ওর কবিতা ছিল, কিন্তু রবীন্দ্রনাথের মানুষ গঠনে আমাদের বাঙালি আনা, বাঙালি চিন্তা, বাংলাদেশের সময় বাংলাদেশি চিন্তা, ওই সময় বাঙালি হওয়ার যে আহ, প্রবণতা ছিল। প্রবণতা এবং আগ্রহ সৃষ্টি করা, আমি তো বাঙালি ছিলামই, কিন্তু ওই যে বাঙালি হওয়াটা আমাদের অ্যাসার্ট করাটা, আমার বেঙ্গলি ইন্ডেস, সেটা ওই ভাষা থেকেই মানে আমাদের বাঙালি পরিচয় সৃষ্টিতে নজরুল এবং রবীন্দ্রনাথেরই একটা যৌথ ভূমিকা ছিল নিঃসন্দেহে। অবশ্যই। এবং একই রকম ভাবে মানে আমি বলবো যে ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ার যদি দেখি, শেক্সপিয়ার ইংরেজদের মানুষ গঠনে, শেক্সপিয়ারের নাটক, সেই সময়কার অন্য শেক্সপিয়ারের সমসাময়িক যারা নাট্যকার ছিল, তাদের আহ, ভূমিকা অনেক, এবং এই জিনিসটা কন্টিনিউ করে। আয়ারল্যান্ডের ব্যাপারে যেমন আইরিশ রেনেসান্স আছে, সেখানে ইয়েটস, শ, ওদের ইম্পর্টেন্সটা অনেক বেশি। ইয়েটসের কবিতা, তার মানে সাহিত্য পাঠের পর পাঠক কি নিজেকে সমাজের সঙ্গে নতুনভাবে যুক্ত করার একটা ইচ্ছা পোষণ করতে করে, কিংবা ওই সাহিত্য পাঠের প্রভাব পাঠকের উপর ঠিক নিজের ভাষা, নিজের সংস্কৃতিকে ওন করার একটা নতুন প্রবণতা, নতুন নতুন একটা পরিচয় কি সে আবিষ্কার করতে, রিডিফাইন করতে পারে নিজেকে, রিডিসকভার করে, রিডিসকভার করতে পারে? রিডিসকভার করে, এটা সেটাই আমার মনে আসল কথা। তো, এটা ওরাল ট্রেডিশন হতে পারে, ওরাল ট্রেডিশন মহাভারত রামায়ণ থেকে, আমাদের পুঁথিও হতে পারে, পুঁথি থেকে বটে, হ্যাঁ, আমাদের ময়মনসিংহ গীতিকা থেকে হতে হ্যাঁ, পারে, লালনের গান থেকে হতে নানা গান পারে, থেকে হতে পারে। সে সবখান থেকে আমি বলবো যে আহ, আমাদের একটা নিজেদের সমাজ, নিজেদের সংস্কৃতি, নিজেদের ট্রেডিশনের দিকে আমরা নজর দিই, চিন্তা করি স্যার, এটা তো গেল নতুন করে চিন্তা নতুন করি। করে সামগ্রিকভাবে সাহিত্যের একটি প্রভাব মানুষের মনের উপর, সমাজের উপর। কিন্তু আমরা যদি স্যার স্বাধীনতা উত্তর বাংলাদেশের কথা ভাবি, স্বাধীনতা উত্তর বাংলাদেশের যে সাহিত্য হচ্ছে বাংলা সাহিত্য, সেটি কি আমাদের মানুষ গঠনে কিংবা বাঙালির পরিচয় পুনরাবিষ্কারে অথবা পরিচয় নির্মাণে যথেষ্ট ভূমিকা পালন করতে পেরেছে নজরুল রবীন্দ্রনাথ পরবর্তী সাহিত্য কর্ম বিবেচনায় কিংবা সাহিত্য যুগ বিবেচনায়? আহ, মানে কিছুটা সময় তো অবশ্য দিতে হবে, কিন্তু এই কবিতার কথা যদি ধরি, কবিতায় প্রতিবাদী কবিতা, নানা সময় আসাদের শার্ট নিয়ে কবিতা, জি। আহ, ভাত দে, ওই রফিকাজাদের ভাববে। হ্যাঁ, হারান হ্যাঁ প্রসাদ, হ্যাঁ, জি। এইসব কবিতা সবাইকে, সবাই বিবেকে নাড়া দেয়নি, দিয়েছে। এটা নিয়ে অনেক আমরা চিন্তিত হলাম, শঙ্কিত হলাম, বললাম না? তো এটা তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে হয়তো আমরা উত্তর দেখছি। বাংলাদেশেই তৈরি। আর স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা শামসুর রহমানের কবিতাকে এমন ভাবে গ্রহণ করলাম না আমাদের সবচেয়ে বড় কবিতা হিসেবে, স্বাধীনতা নিয়ে কবিতাটা যদি আমরা চিন্তা করি, রফিক আজাদের কবিতা যদি চিন্তা করি, প্রতিবাদী কবিতা যারা একদিকে প্রতিবাদ করছে নির্মলেন্দু বনের বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা, আমাদের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা,
অনেকটা আরো সজাগ করে দেয় না? আমার মনে হয় অবশ্যই। যে বড় কবিদের মধ্যে এটা ছিল। সৈয়দ শামসুল হকের কথা বলতে হবে যে আমার পরিচয়, আমার পরিচয় না, পায়ের আওয়াজ পাওয়া যায় কিংবা এই পায়ের আওয়াজ ধরনের পাওয়া যায় কিংবা নুরুল দিনের অনুবাদ করে হ্যাঁ, যখন যখন জুলিয়াস সিজার নাটকটা অনুবাদ করে, কোন সময় অনুবাদ করছে, এমন একটা সময় অনুবাদ করছে যখন ডিক্টেটরশিপ আছে, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এসব করে আমাদের মনকে আহ নাড়া দেয় না? মানে একটা বিশেষ সময়ে এইসব এসে আমাদেরকে, যারা নাটক দেখতে যাচ্ছে, পাবলিককে যারা পড়ছে, তাদেরকে নতুন চিন্তা করে দেয় না। এটা তো অবভিয়াসলি ওভারটলি করে না, কিন্তু ডিরেক্টলি করে কোনো না, না কোনোভাবে আমাদের মনের উপর একটা প্রচ্ছন্ন প্রভাব থেকেই যায়। করছে, অবশ্যই করছে। তখন এই নাট্যকাররা আসে, তখন এই কবিরা, অনেকটা পপুলারিটি বেড়ে যায় না? আমার তো মনে হয় সাহিত্যের ভূমিকাটা এখানে। স্যার আমরা আলোচনা প্রায় শেষের দিকে স্যার, আপনার কাছে আবার প্রশ্ন থাকবে যে পপুলিস্ট লিটারেচার কিংবা জনপ্রিয় সাহিত্য, হুমায়ুন আহমেদ কিংবা ইমদাদুল হক মিলন যে একটা সময় প্রচুর পাঠক তৈরি করেছিলেন, তাদের ভূমিকা কিংবা তাদের লেখার প্রভাব সমাজে কতদিন স্থায়ী হবে কিংবা কতটা সমাজ নির্মাণ অথবা বিনির্মাণে সাহায্য করে বলে আপনি আমার তো মনে দেখছেন? হয় এটা ওদেরকে ডিসমিস করার কোনো উপায় নেই। একটা সময়ে বিচার করবে কতটা তাৎপর্যপূর্ণ। আমি যদি ওদের কথা বলতে না বলে যদি ডিকেন্সের কথা বলি, ডিকেন্সের তো পপুলার কোট লিটারেচার আনকোট ছিল। পপুলার লিটারেচার ছিল, কিন্তু ডিকেন্স যে সমাজ সচেতনতা, ডিকেন্সের উপন্যাসের মধ্যে যেটা ছিল, সেটা তো নাড়া দিয়েছে সবাইকে, সাবসিকুয়েন্ট জেনারেশন। হুমায়ুন আহমেদের নাটকে আমরা অনেক সময় হাসি, কিন্তু সিরিয়াস কিন্তু ইস্যুস অনেক তো চলে অনেক আসে, মেসেজ তো ছিল। অনেক সিরিয়াস ইস্যুস চলে আসে, অনেক ব্যক্তিগতভাবে আমি হুমায়ুন আহমেদের নাটককে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমার কাছে উপন্যাসের চাইতেও। আমি যখন একটি পড়ে ফেরত আসি 6 বছর বিদেশ থেকে এসে, সেই সময় এইসব দিন রাত্রি হচ্ছিল। প্রচুর জনপ্রিয় ছিল। জনপ্রিয় শুধু ছিল না, ইস্যুস গুলি তো আমাদের বাসার ইস্যুস ছিল। মনে আমার তো এসব ধরতে পেরেছে। পরিবারের একদম ভেতরের গল্প, পরিবারের মধ্যে মানে সংকট কিংবা জয়েন্ট ফ্যামিলির হ্যাঁ, মধ্যে আনন্দ নানা বেদনা, রকম হ্যাঁ টেনশন, হ্যাঁ টেনশন, হ্যাঁ। ভালোবাসার ব্যাপার, ভালো লাগার ব্যাপার, সব তো হুমায়ুন আমাদের ওই এসব ছিল দিন রাত্রি ওই ধরনের ছিল বেশ কয়েকটা এরপর নাটক এরপর লিখেছেন। বহুবৃহৎ ছিল, হ্যাঁ, তারপর কোথাও কেউ নেই, সব নাটকগুলোতেই উনি তুলে এনেছেন। এগুলি তো আমরা সময়ে স্যার যেমন আমি আমি একটু মানে আমি এটুকু বলছি, এটা বলছি পপুলার লিটারেচার বলে ডিসমিস করার কোনো কোনো জায়গা নেই। কোনো জায়গা স্যার সেই অর্থে কি মার্ক টওয়েনও কি পপুলিস্ট লিটারেচার করতেন বলে আপনার মনে হয়, কিংবা পপুলার লিটারেচার করেছেন উনি? উনি তো অনেক অনেক জনপ্রিয় সময় হয়েছেন। বলে দেয়। মার্ক টুয়েন তখনও পপুলার ছিল, হুমায়ুন আহমেদ যেরকম পপুলার ছিল হাসির জি, নাটক টাটক এইসব করার জন্য, কিন্তু সময় বলে দেয় কিন্তু যে মার্ক মার্ক টওয়েন তো টুয়েন ডিসমিস হয়নি, ক্লাসিক, ক্লাসিক হয়ে গেছে, মেজর ক্লাসিক। আর ক্লাসিক মার্ক হয়ে টুয়েন গেছে। যেসব ইস্যুস, যেমন বর্ণবাদ নিয়ে যেসব লিখেছে, কিংবা প্রথম টম সয়ার না, টম সয়ারের ছিল, হাকপিনটা তো নিষিদ্ধ হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ, তখন আমেরিকাতে। সেই তো। আর- তারপরে সাধারণ মানুষের ভাষা, সাধারণ মানুষের কথা, একদম গরিবদের সংসার, হ্যাঁ তাদেরকে হ্যাঁ, নিয়ে আমাদের দৃষ্টির এমনভাবে আকর্ষণ করেছে, ভাষাটাকে ব্যবহার করেছে। তো ও তো অবশ্যই একদম ক্লাসিক, মানে লিডিং ক্লাসিক সে সময়। তো ওকে খাবার দিয়ে দিয়েছে, তো আমরা এখন জি শেষ স্যার, করবো। জি স্যার, আমরা শেষ করব। ধন্যবাদ সুপ্রিয় সুধী। বোঝা যাচ্ছে যে সময় বলে দেবে আসলে সাহিত্যিকের ভূমিকা সমাজ নির্মাণে কতটুকু ছিল, আর সাহিত্যের ভূমিকা যে সমাজ নির্মাণে সর্বজনীন, সেটা বোঝাই যাচ্ছে। কিন্তু অতীত বলে দেয় যে ভূমিকা নিশ্চয়ই আছে। অতীত বলে দিচ্ছে, স্যার বলেছেন অতীত বলে দিচ্ছে ভূমিকা নিশ্চয়ই আছে, এবং কাউকে হুট করে ডিসমিস করে দেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য।